বিজয়ের ৫৪তম বছরে স্বপ্নের বাংলাদেশের আজকের বিষয় সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী কি জনগণের রক্ষক নাকি ক্ষমতার প্রহরী? বাংলাদেশের জনগণ কেন সশস্ত্র বাহিনীকে নিয়ে এক ধরনের অস্বস্তিকর অবস্থায় পড়েছে? বিগত ১.৫ বছরের রাজনৈতিক নেতাদের বক্তব্য ও সোশ্যাল মিডিয়ায় যে বিতর্ক চলছে তা দেখে যে কেউ এই প্রশ্ন তুলতে পারে, কিন্তু কেন এমন হচ্ছে? আর বারবার এই ধরনের আশঙ্কা থেকে বাংলাদেশের মানুষের মুক্তিরই বা উপায় কী? সংসদীয় নির্বাচন সমাসন্ন এবং ফেব্রুয়ারির পরে দেশে একটা গণতান্ত্রিক সরকার স্থাপিত হবে। তার আগে আমার মনে হয় বিষয়গুলি পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশের সাম্প্রতিক ও অতীত অভিজ্ঞতার আলোকে জনগণের মধ্যে সশস্ত্র বাহিনীকে নিয়ে এক ধরনের অস্বস্তি বা অবিশ্বাস তৈরি হয়েছে। তার পেছনে কিছু গভীর বাস্তব কারণ আছে। এই বিষয়টি বুঝতে হলে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী এবং নিকট অতীতের রাজনৈতিক ইতিহাস, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য এবং প্রতিবেশী রাষ্ট্রের ভূরাজনৈতিক প্রভাব সব কিছুর দিকে তাকাতে হয়। এসবই মোটামুটি সকল দর্শকের জানা আছে। তারপরেও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি। প্রথমে আসা যাক, বাংলাদেশের গণতন্ত্র বারবার ভেঙে পড়েছে। রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে। নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কিংবা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই সব জায়গায় যখন জনগণ আস্থা হারায়, তখন সশস্ত্র বাহিনীকেই তাদের শেষ ভরসার স্থল হিসাবে তুলে ধরা হয়। কিন্তু সমস্যা হলো, এই শেষ ভরসা কখনোই জনগণের গণতান্ত্রিক চাহিদা পূরণ করতে পারেনি, বরং তারা রাজনৈতিক ক্ষমতার খেলায় নিজেদের জড়িয়ে ফেলেছে। এর ফলে জনগণের চোখে সশস্ত্র বাহিনী একদিকে ভয়ের প্রতীক, অন্যদিকে প্রভুত্বকারী শক্তি। তাই সশস্ত্র বাহিনী যখন সরাসরি রাজনীতিতে প্রবেশ করে বা রাজনৈতিক ক্ষমতার খেলায় সক্রিয় হয়, তখন জনগণের মধ্যে ভয় ও সন্দেহ দুটোই জন্ম নেয়। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার সময় সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা জনগণের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছে। অভিযোগ হলো, যখন মানুষ ন্যায় বিচার, জবাবদিহি ও গণহত্যার দায় নির্ধারণ করতে চাইছিল, তখন সশস্ত্র বাহিনী তাকে নিরাপদে দেশত্যাগে সহযোগিতা করেছে। শুধু তাই নয়, তার আশ্রয়দাতা, দুর্নীতিবাজ, অপরাধী এমনকি সেনা কর্মকর্তাদের হত্যায় অভিযুক্ত অনেককেই একইভাবে নিরাপত্তা দিয়েছে এবং নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। জনগণের চোখে এটি বিচারের পথ রুদ্ধ করার প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে ভারতের প্রভাবাধীন হিসাবে দেখা হয়ে থাকে। ভারতের সেনাপ্রধান ও ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখেন বলে প্রচলিত অভিযোগ জনগণ বিশ্বাস করে। এতে সশস্ত্র বাহিনী সরকারের অনুগত হয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতার ধারণা তৈরি করেছে। এর ফলে সশস্ত্র বাহিনীকে অনেকেই জাতীয় স্বার্থের রক্ষক না হয়ে বরং ভারতের উদ্দেশ্য পূরণের সহায়ক শক্তি হিসাবে গণ্য করে। এই ধারণার মূলেই আছে সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃস্থানীয়দের ভূমিকা। এর আরও একটি কারণ হলো, ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি অনুগত সংবাদ মাধ্যমের ব্যক্তিরা টেলিভিশনের টক শো, গত কয়েক বছর ধরে ইউটিউবে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, তার সঙ্গে সশস্ত্র বাহিনীর, বিশেষ করে সেনাবাহিনীর বক্তব্য ও কার্যক্রম অনেকটা একই রকম দেখা যায়। এর ফলে দেশের অধিকাংশ মানুষই সশস্ত্র বাহিনীকে প্রতিবিপ্লবী শক্তি হিসেবেও দেখে। তাই এর যথার্থতা বা মিথ্যা প্রমাণ করার দায়িত্ব কিন্তু সশস্ত্র বাহিনীর উপরেই বর্তায়। এসব অভিযোগের কারণে জনগণের এক বড় অংশের ধারণা, আমাদের সশস্ত্র বাহিনী দেশ রক্ষার চেয়ে প্রতিবেশী দেশের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় অতিমাত্রায় ব্যস্ত। বিগত প্রায় ১৫ বছর ধরে গোয়েন্দা সংস্থাগুলো, যেমন ডিজিএফআই ও এনএসআই, প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে মিলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণে, রাজনৈতিক ভিন্নমত দমনে এবং ক্ষমতার খেলায় সক্রিয় থেকেছে। বিরোধী রাজনৈতিক নেতাদের বা রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটেরাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তাদের গুম, খুন, আইন বহির্ভূতভাবে গ্রেপ্তার, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করার কাজে নিয়োজিত থেকে ফ্যাসিস্ট সরকারকে টিকে থাকতে নিরবিচ্ছিন্ন সহায়তা দিয়েছে। এছাড়াও সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের হয়রানি, সত্য সংবাদ প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রাজনৈতিক আদর্শকে বিক্রয়যোগ্য বানানোয় জনগণের আস্থা হারিয়েছে। সবচেয়ে পরিতাপের বিষয় হলো, তারা যে 15 বছর ধরে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার জন্য গণবিরোধী ভূমিকা রেখেছে, তার জন্য অনুতপ্ত হয়ে জনগণের কাছে কখনো ক্ষমা চায় নাই। এখানে
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মাইক মিলির কথা অনেকের মনে পড়তে পারে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য না বুঝে ভুল করে সশস্ত্র বাহিনীর সদস্যদের জনগণের মুখোমুখি করেছিলেন তার প্রথম টার্মে, এবং এর ফলে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছিলেন জেনারেল মাইক মিলি ওয়েস্ট পয়েন্টে নতুন কমিশনপ্রাপ্ত অফিসারদের গ্র্যাজুয়েশন প্যারেডে। তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন জনগণের সশস্ত্র বাহিনী কাকে বলে। তিনি এও স্পষ্ট করে বলেছিলেন, মার্কিন সশস্ত্র বাহিনী কোনো রাজকীয় সশস্ত্র বাহিনী নয় যে তারা রাজার স্বার্থে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। মার্কিন সশস্ত্র বাহিনী সংবিধান রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তারা কখনো কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য জনগণের প্রতিপক্ষ হবে না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেখানে মুক্তির পথ খুঁজে পাওয়া শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি জাতির অস্তিত্ব ও ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রামে রূপ নিয়েছে। জনগণের আস্থা পুনরুদ্ধার, সশস্ত্র বাহিনীর ভূমিকার স্পষ্টতা এবং রাষ্ট্রীয় কাঠামোর পুনর্গঠন ছাড়া এই দেশ কখনোই সত্যিকারের স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারবে না। চলুন একে একে বিষয়গুলো গভীরভাবে দেখা যাক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সচেতনভাবে দুর্বল করা। নির্বাচন কমিশন বারবার ক্ষমতাসীনদের হাতের খেলনা হয়ে উঠেছে। বিচার বিভাগকে পরিণত করা হয়েছে প্রতিপক্ষ দমনের হাতিয়ার। সংসদ কখনোই সত্যিকারের বিতর্ক জবাবদিহির কেন্দ্র হয়ে উঠতে পারেনি। এই প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে জনগণ অনুভব করে তাদের ভোট, তাদের কণ্ঠ, তাদের অধিকারী রাষ্ট্রের নিয়ামক। যদি নির্বাচন কমিশন সত্যিকারের স্বাধীন হয়, বিচার বিভাগ নিরপেক্ষ থাকে, সংসদ হয় জনগণের কণ্ঠস্বর, তবে জনগণের আস্থা সশস্ত্র বাহিনীর দিকে নয় বরং নিজেদের হাতের শক্তির দিকে ফিরে আসবে। আর যদি এসব প্রতিষ্ঠান শক্তিশালী না হয়, তবে জনগণ আবারও সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে থাকবে, যা মূলত বিদেশি শক্তির দ্বারা নিপীড়িত হবার পথ সুগম করে তুলবে। সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের কাছে একদিকে সম্মানের প্রতীক, অন্যদিকে আশঙ্কার উৎস। এই দ্বৈত চিত্র সৃষ্টি হয়েছে তাদের রাজনৈতিক হস্তক্ষেপের ইতিহাসের কারণে। সংবিধান স্পষ্টভাবে বলছে, সশস্ত্র বাহিনী রাষ্ট্র রক্ষার বাহিনী, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনস্থ। কিন্তু বাস্তবে দেখা যায় তারা কখনো সরাসরি, কখনো নেপথ্যে রাজনৈতিক খেলোয়াড় হয়ে ওঠেন। সশস্ত্র বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীকে স্পষ্টভাবে জানাতে হবে তাদের ভূমিকা জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তায় সীমাবদ্ধ। তারা যেন রাজনীতির খেলায় এবং ক্ষমতার দ্বন্দ্বে ক্রীড়ানকের ভূমিকায় অবতীর্ণ না হয়। তাহলেই জনগণ আবার সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখতে শুরু করবে, এবং সশস্ত্র বাহিনী যদি জনগণের আস্থা হারায়, তবে তাদের অস্তিত্বও প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। এক্ষেত্রে রাজনীতিবিদদের দায়িত্ব হলো তারা যেন রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় প্রতিরক্ষার বিষয়গুলি ভালোভাবে আত্মস্থ করেন, সশস্ত্র বাহিনীর সীমারেখা বোঝেন এবং তাদের থেকে এক্সপেকটেশন রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ রাখেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো প্রায় 15 বছর ধরে এক অদৃশ্য শাসকের মতো ভূমিকা পালন করে এসেছে। তারা সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করেছে, রাজনৈতিক বিরোধীদের নিপীড়ন করেছে, এমনকি রাজনৈতিক আদর্শকে ক্ষমতার দরবারে বাজারজাত করেছে। এই প্রক্রিয়া রাষ্ট্রকে দুর্বল করেছে এবং জনগণের মনে গভীর অবিশ্বাস সৃষ্টি করেছে। গোয়েন্দা সংস্থাগুলোকে জনগণের সামনে জবাবদিহিমূলক করতে হবে। সংসদীয় কমিটির মাধ্যমে তাদের কার্যক্রমের নজরদারি জরুরি। তাদের প্রকৃত ভূমিকা হবে রাষ্ট্র ও জনগণের সেবা করা, কোনো নির্দিষ্ট দল বা ক্ষমতাধর গোষ্ঠীর নয়। বাংলাদেশের জনগণের মনে সবচেয়ে গভীর ক্ষতের জায়গা হলো দেশের আভ্যন্তরীণ সিদ্ধান্তে বিদেশি শক্তির প্রভাব। প্রায়শই দেখা যায় ভারতের সেনাপ্রধান বা নিরাপত্তা উপদেষ্টার পরামর্শে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের কর্মপন্থা নীতি নির্ধারণ করেছে, যা নিকট অতীতে আমরা দেখেছি। এতে জনগণের মনে প্রশ্ন জাগে, আমরা কি আসলেই স্বাধীন, নাকি পরাধীন, না প্রভাবাধীন? বাংলাদেশকে নিজের কূটনৈতিক ভারসাম্য গড়ে তুলতে হবে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কিন্তু জাতীয় নীতি অবশ্যই কেবল জাতীয় স্বার্থের ভিত্তিতে তৈরি হতে হবে। অন্যথায় জনগণের মনে আমরা এখনও স্বাধীন নই এই বোধ এক অমোঘ সত্য বলে স্থায়ী রূপ নেবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা হলো অপরাধ ও অন্যায়ের বিচার না হওয়া। শেখ হাসিনার সময় যে গণহত্যা, নিপীড়ন ও দুর্নীতি ঘটেছে, জনগণ তার ন্যায় বিচার দেখতে চেয়েছে, কিন্তু
সশস্ত্র বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তার আত্মঘাতী ও স্বার্থবাদী কৌশল ও কর্মকাণ্ডের কারণে সেই অপরাধীদের নিরাপদে দেশ ত্যাগে সহায়তা করে এবং এর ফলে জনগণের মনে ক্ষোভ জমতে থাকে। যে কোনো শাসনামলে সংগঠিত অপরাধ ও দুর্নীতির বিচার নিরপেক্ষভাবে হতে হবে। কারো ক্ষমতা, পদমর্যাদা বা বিদেশি সম্পর্ক যেন তাকে বিচারের ঊর্ধ্বে না তোলে। বিচার যদি সবার জন্য সমান হয়, তবেই সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রের ভাবমূর্তি সত্যিকার অর্থে স্বচ্ছ হবে। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটি পথ খোলা। একদিকে পুরনো চক্রের পুনরাবৃত্তি, যেখানে সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিদেশি প্রভাব মিলেমিশে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে মুক্তির পথ, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হবে শক্তিশালী, সশস্ত্র বাহিনী কাজ করবে রাষ্ট্ররক্ষক হিসাবে, গোয়েন্দারা হবে সেবক, আর বিচার হবে সবার জন্য সমান। বাংলাদেশের জনগণ সশস্ত্র বাহিনীকে ভয় পেতে নয়, সম্মান করতে চায়। কিন্তু গত কয়েক দশকের অভিজ্ঞতা তাদের মনে প্রশ্ন তুলেছে, এই বাহিনী কি সত্যিই জনগণের, নাকি ক্ষমতাধরদের রক্ষা কবচ? বিশেষ করে সেনাবাহিনী যদি রাজনৈতিক খেলায় ভূমিকা রাখায় নিজেদের বিরত না করে, তবে এই অস্বস্তি কখনোই দূর হবে না। মুক্তি আসবে কেবল তখনই যখন রাষ্ট্র জবাবদিহিমূলক হবে এবং বিচার সমতাভিত্তিক হবে এবং সশস্ত্র বাহিনী প্রকৃত অর্থে জনগণের সুরক্ষার প্রতীক হবে। যদি রাষ্ট্র সেই আস্থা ফিরিয়ে আনতে পারে, তবে বাংলাদেশ নতুন এক সূর্যোদয়ের পথে এগোবে। আর যদি তা সম্ভব না হয়, তবে ইতিহাসের অন্ধকারই বারবার ফিরে আসবে।